হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, তো আজকের ভিডিওটি মূলত আপনাদের লিখিত যেই রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস আপনাদেরকে আমি দেব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষার জন্য। ইভেন সব ধরনের পরীক্ষার জন্যই কিন্তু এই রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রিলি এবং লিখিত। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে রুলসগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু উদাহরণ আমি আর কি দেখাবো আপনাদেরকে। এর পাশাপাশি সর্বশেষে আমি সালের কিছু প্রশ্ন নিয়ে এই রাইট ফর্ম অফ ভার্বের এনটিআরসি এ যে সালের প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কিছু উদাহরণ আমি আপনাদেরকে সেখান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর দেখাবো, যে কিভাবে আসলে কিভাবে আপনারা বুঝবেন, কোন কিভাবে লিখবেন, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। তো আজকে কিন্তু ভিডিওটি একটু বড় হবে। তো আশা করি যারা এনটিআরসি এর লিখিত পরীক্ষা দিবেন এবং অন্যান্য যারা অন্যান্য পরীক্ষাতে আছেন, যেরকম হচ্ছে বিসিএস কিংবা প্রাইমারি কিংবা হচ্ছে এনটিআরসি 19তম এনটিআরসি এ যারা প্রিলি পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে এই রুলসগুলো, আজকে যে রুলসগুলো নিয়ে আলোচনা করা হবে, এই রুলসগুলো কিন্তু সব জায়গায় এসে থাকে। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন। তাহলে আমি আশা করি যারা এনটিআরসি স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষাতে অংশগ্রহণ করবেন, তারা রাইট ফর্ম অফ ভার্ব থেকে যদি কোশ্চেন আসে, তো আপনারা 5-এর মধ্যে 5 মার্ক ইনশাল্লাহ ক্যারি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে অলওয়েজ, অফেন, তারপর দেখুন সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি। তো এগুলো থাকলে যদি কোনো বাক্যের মধ্যে, কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো আপনারা দেখতে পান, তাহলে আপনারা ধরে নেবেন ওই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। মনে করুন একটি বাক্য, আমি আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ একটি বাক্য আপনাদেরকে দিচ্ছি। দেখুন যে করিম গো টু স্কুল রেগুলারলি, ব্র্যাকেটে রয়েছে গো। তো এটার উত্তরটা কি হবে? করিম গোস টু স্কুল রেগুলারলি। কারণ কি? দেখুন, করিম গো টু স্কুল শেষে কিন্তু রেগুলারলি রয়েছে। তো আমি আগেই বললাম যে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, এই শব্দগুলো যদি থাকে, তাহলে সে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেহেতু এখানে রেগুলারলি শব্দটি রয়েছে, তাহলে এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব করিম গোস টু স্কুল রেগুলারলি। এখানে দেখুন আরেকটি বিষয়, এখানে গোস ব্যবহার করা হলো কেন? গো তো ব্যবহার করা যেতে পারতো। আপনারা সবাই জানেন যে করিম এটি একটি নাম, একটি মানুষের নাম। তো এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা জানি ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই ইএস যুক্ত করতে হয়েছে। তো আরেকটি বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে যে যদি চিরন্তন সত্য বোঝায়, সেই বাক্যটিও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। যেমন মনে করুন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখুন আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি, দ্য আর্থ এখানে হবে মুভস। কারণ কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কারণ এই বাক্যটি হচ্ছে চিরন্তন সত্য। এই কারণে কিন্তু এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেহেতু দ্য আর্থ শব্দটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং কিন্তু এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তো এখানে কিন্তু মুভের সঙ্গে আমাদের এস যোগ হয়েছে। তো চলুন আমরা নেক্সটে যেই রুলসটি দেখব, সেই রুলসটি হচ্ছে, এটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি রুলস। সেটি হলো যে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট,
টুডে, তারপর দেখুন মনে করুন যে দিস সিজন, দিস ইয়ার, স্টিল, এগুলো থাকলে যদি বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো দেখতে পারেন তো মানে ধরে নেবেন যে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হবে। এই অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ, নাও, রাইট নাও, এগুলো থাকলে অ্যাট প্রেজেন্ট। তো আমরা একটি উদাহরণ দেখতে পারি। তো চলুন আমরা একটি উদাহরণ দেখে নিই। তো বন্ধুরা মনে করুন আমরা একটি উদাহরণ দেব যে দ্য বেবি, দ্য বেবি ধরুন ব্র্যাকেটে রয়েছে ক্রাই, দ্য বেবি ক্রাই বিকজ ইট ইজ হাংরি নাও, দ্য বেবি ক্রাই বিকজ ইট ইজ হাংরি নাও। দেখুন খেয়াল করুন যে শেষে কিন্তু নাও শব্দটি যুক্ত রয়েছে। এই নাও শব্দটি যুক্ত থাকার কারণে এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গিয়েছে। সুতরাং এখানে এর উত্তরটি হবে হচ্ছে দ্য বেবি ইজ ক্রাইং। কি যুক্ত হবে? ইজ ক্রাইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে প্লাস অবজেক্ট। তার মানে দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। তো আশা করি আপনারা মানে বুঝতে পারতেছেন আমি যে রুলসগুলো বলতেছি এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুলস আপনাদের জন্য। তো চলুন আমি নেক্সট আপনাদেরকে একটি মানে রুলস সম্পর্কে বলি এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন যে হোয়াইল যুক্ত যে বাক্য যদি থাকে, হোয়াইল এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে হোয়াইল এর পর প্রেজেন্ট ইনডেফিনিট অথবা কন্টিনিউয়াস টেন্স হয়। ভালোভাবে মনে রাখবেন, হোয়াইল যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা কন্টিনিউয়াস। অথবা ধরুন পরের অংশটি দেয়া আছে, আপনাকে প্রথমের অংশটি লিখতে হবে। তো এভাবে কিন্তু মনে রাখতে হবে যে হোয়াইল এর আগের যে অংশটুকু আছে ওটি যদি আপনার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তো পরের অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা কন্টিনিউয়াস হবে। চলুন একটা আমরা বাক্য দেখি, তাহলে আপনাদের জন্য পরিষ্কার হবে বিষয়টি। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার, ধরুন এখানে ব্র্যাকেটে দেয়া রয়েছে স্লিপ, ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার স্লিপ। তাহলে এখানে কি হবে? এই যে দেখুন যে হোয়াইল রয়েছে মাঝে, তো হোয়াইলের আগে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে। আমি কিন্তু বললাম আপনাদেরকে যে কোনো একটি অংশ আপনাদেরকে করতে বলবে। তো এখানে দেখুন ওনারা প্রথম অংশটি করে দিয়েছে যে ডোন্ট মেক এ নয়েজ, এরপর হোয়াইল দিয়েছে, এরপর ইয়োর ফাদার, তার পরের অংশটিকে আমি বললাম প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমরা এটি কন্টিনিউয়াস টেন্সে করে ফেলি, ইজ স্লিপিং, ইয়োর ফাদার ইজ স্লিপিং। তো বন্ধুরা আমরা এর পরবর্তীতে যে রুলসটি দেখব এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রুলস আপনাদের এইবারের লিখিত পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু বরাবরের মতো কিন্তু প্রশ্ন আসে, মানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন করলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেই রুলসটা, যে মানে কোন শব্দগুলো থাকলে আপনারা বুঝবেন যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখেছি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি এবং রিসেন্টলি। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি অ্যান্ড এবং রিসেন্টলি। এই ওয়ার্ডগুলো যদি বাক্যে আপনারা দেখতে পারেন অবভিয়াসলি ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবেন। ধরুন আপনাদেরকে একটি উদাহরণ দেই যে হি হ্যাজ জাস্ট গো আউট। দেখুন ব্র্যাকেটে গো আউট, তো এখানে গোয়ের জায়গাটাতে কি হবে? গন। কারণ কি? হি হ্যাজ জাস্ট গন আউট এ কারণে হবে যে এখানে জাস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। জাস্ট আমরা জানি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, রিসেন্টলি এগুলো থাকলে সে বাক্যটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সুতরাং এখানে আমাদের কি হবে? গন। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী জানি যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে কিন্তু দেখুন
হ্যাজ দেয়া রয়েছে যে হি হ্যাজ, তারপর জাস্ট উল্লেখ রয়েছে, এরপরে ভার্বটা রয়েছে গো। তাহলে আমরা এখানে করে দেব গন, ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্মটা আমরা করে দেব। তো বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে যে রুলসটির কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট রুলসের মধ্যে এটিও একটি অনেক গুরুত্বপূর্ণ রুলস। সেই রুলসটি হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই পাস্ট ইনডেফিনিট টেন্স থেকেও কিন্তু সব জায়গাতেই প্রশ্ন করে, শুধু এনটিআরসিএ নয়, সকল চাকরির পরীক্ষাতে কিন্তু এই পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে প্রশ্ন এসে থাকে। তো কোন শব্দগুলো থাকলে বা কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝবো যে এটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে? দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইয়েস্টারডে, এগো, লং এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো যদি বাক্যে দেখতে পারেন তাহলে অবভিয়াসলি ওটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করে দেবেন। আমরা একটি উদাহরণ দেখি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দ্য ওল্ড ম্যান ডাই লাস্ট মানডে। এখানে আমি ব্র্যাকেট ইউজ করেছি ডাই, কিন্তু এখানে ডাই হবে না, উত্তরটা কি হবে? দ্য ওল্ড ম্যান ডাইড লাস্ট মানডে। ডায়েট মানে এখানে ডায়ের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে, ডায়েট। এখানে ডায়ের পাস্ট ফর্ম ডিআইইডি, তো এখানে ডিআইইডিটা ইউজ করতে হবে। তো এখানে আমরা লাস্ট মানডে, এই যে মানডে, লাস্ট মানডে, এই লাস্ট মানডে থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। একটি রুলস, সেটি হচ্ছে হোয়াইল যুক্ত যে বাক্যগুলো থাকে, অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত অতীতকালের দুটি বাক্য বা দুটি ক্লোজ এর একটি পাস্ট কন্টিনিউয়াস হলে অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। একটি যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তো অপরটি হবে পাস্ট ইনডেফিনিট। কি যুক্ত? হোয়াইল, হোয়েন, অ্যাজ এগুলো যুক্ত। তো মনে করুন আমরা একটি উদাহরণ দেই যে মাই আঙ্কাল অ্যারাইভড হোয়াইল আই, মনে করুন এখানে ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকলো কুক, মনে করুন যে কুক দেওয়া রয়েছে যে মাই আঙ্কাল অ্যারাইভড হোয়াইল আই কুক দ্য ডিনার। তো এখানে দেখুন যে হোয়াইল রয়েছে, হোয়াইল দ্বারা দুটি বাক্য কিন্তু যুক্ত হয়েছে, দুটি ক্লোজ যুক্ত হয়েছে এখানে। তো হোয়াইলের আগের যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু দেখুন পাস্টে রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, যে মাই আঙ্কাল অ্যারাইভড পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তাহলে আমাদের পরের অংশটুকু কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে দেখুন যে এখানে কুক রয়েছে, আমাদেরকে ইউজ করতে হবে ওয়াজ কুকিং। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী জানি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আয়ের সঙ্গে ওয়ার ব্যবহার হবে না, আয়ের সঙ্গে আমরা জানি আই ওয়াজ। তো বন্ধুরা, এরপর আমরা যে রুলসটি দেখতে যাচ্ছি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি রুলস, মানে আপনাদের লিখিত পরীক্ষার জন্য। রুলসটি হচ্ছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, এবং সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু টু প্লাস ভার্ব হবে, অর্থাৎ মেইন ভার্ব যেটি সেটি হবে। আর যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট থাকে, তাহলে এই যদি আপনাদের ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি দেখেন যে মানে একটি বাক্যের মধ্যে রয়েছে প্রথম অংশে প্রথমে, তো এরপরে যদি দেখেন যে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করবেন, যে ভার্বটা দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম ব্যবহার করবেন। একটা উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করুন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম হি, ব্র্যাকেটে রয়েছে চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। তো এখানে চেঞ্জের জায়গায় কি হবে? দেখুন এখানে ইট ইজ হাই টাইম রয়েছে, তো আমরা জানি ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট যদি থাকে, এখানে দেখুন হি সাবজেক্ট রয়েছে, হি, ইট ইজ হাই টাইমের পরে কিন্তু সাবজেক্ট এসেছে হি। এই সাবজেক্ট আসার কারণে এরপরে যে ভার্বটা চেঞ্জ, যে ভার্বটা রয়েছে এই ভার্বটার পাস্ট
ফর্মটা হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ফর্ম যেটি এটি হবে, অর্থাৎ চেঞ্জড হবে, শুধু এখানে ডিটা যোগ করতে হবে। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস। আশা করি আপনারা এই রুলসটি বুঝতে পেরেছেন। তো ইট ইজ হাই টাইম দ্বারা আমি আপনাদেরকে আর একটি উদাহরণ দিচ্ছি যেন আপনাদের আরও সহজ হয়, যেহেতু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি রুলস। মনে করুন, ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং। ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং। তো এই যে দেখুন, ইট ইজ হাই টাইম ব্যবহার হয়েছে। ইট ইজ হাই টাইম মানে এটি উপযুক্ত সময়। তো ইট ইজ হাই টাইম ইউ, সাবজেক্ট রয়েছে ইউ, তো এরপরে গিভ ব্যবহার করেছে। তো আমরা কিন্তু এখানে গিভ ব্যবহার করবো না, উত্তরে আমরা লিখবো গেভ। কারণ কি, এই ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট এসেছে, তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেটি অবশ্যই পাস্ট ফর্মে বসাতে হবে। তাহলে গিভ এর পাস্ট ফর্ম কি, গিভ এর পাস্ট ফর্ম হলো গেভ, অর্থাৎ GAVE, গেভ আপ স্মোকিং। তো আশা করি আপনারা এই রুলসটি সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো চলুন আমরা নেক্সট রুলস সম্পর্কে আলোচনা করি। তো এই রুলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন যে রুলসটা সম্পর্কে আলোচনা করব, এই রুলসটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা কিন্তু বরাবরের মতো প্রশ্ন এসে থাকে, আপনারা সবাই জানেন, দেখেছেন। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই রুলসটা আমাদের কি হবে, কিভাবে করতে হবে, যদি বাক্যের প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো থাকে মাঝে, তাহলে এরপরে যদি সাবজেক্ট ব্যবহার হয় তাহলে এরপরে অবশ্যই ওয়ার ব্যবহার করতে হবে। আর যদি ওয়ার না থাকে, বাক্যের মধ্যে যদি ওয়ার ব্যবহার না হয় বা ওয়ার না থাকে, যেখানে ওনারা ব্র্যাকেট দিবে, সেখানে যদি কোনো মূল ভার্ব দিয়ে রাখে, তাহলে অবশ্যই সেই মূল ভার্বটির পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো দেখুন, এখানে আমি একটি বাক্য আপনাদেরকে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। মনে করুন, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাট। এখানে ড্যাশের জায়গায় ধরুন মনে করুন বি দিয়ে রাখলো, বি ভার্ব, তখন কী বসবে, এখানে ওয়ার বসবে। কারণ কি, এই অ্যাজ ইফ যে মাঝে রয়েছে এর আগে দেখুন হি স্পিক্স, অর্থাৎ এটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, হি স্পিক্স, এরপরে অ্যাজ ইফ, তারপরে সাবজেক্ট হি রয়েছে, তো এরপরে অবশ্যই আমরা ওয়ার ইউজ করব। তার মানে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট। আশা করি আপনারা কিন্তু এই রুলসটা বুঝতে পেরেছেন এবং আপনারা এই রুলস সম্পর্কে অবগত আছেন। তো চলুন আমরা নেক্সট একটি রুলস দেখি। তো এখন যেই রুলস সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, এই রুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই রুলসটি দেখবেন। আপনারা দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উইল অথবা উড ইউ মাইন্ড অথবা ক্যানট হেল্প অথবা উড নট হেল্প। তো এগুলো যদি থাকে বাক্যের মধ্যে, তো এই ক্লুগুলো যদি আপনারা বাক্যে দেখতে পারেন, তাহলে এরপরে যে ভার্বটা আসবে তার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। এই হচ্ছে উইল, উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। একটি উদাহরণ দেখুন, যে হি কুড নট হেল্প ব্র্যাকেটে মনে করুন রাইট দ্য লেটার। হি কুড নট হেল্প রাইট দ্য লেটার। এখানে দেখুন হি ব্যবহার হয়েছে সাবজেক্ট, এরপর কুড নট হেল্প। তা আমরা কি জানি যে কুড নট হেল্প, ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, এগুলো থাকলে এরপরে ভার্ব যেটি যদি আসে তাহলে সে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ হবে। তাহলে রাইট আছে, এখানে আমাদের হয়ে যাবে কি রাইটিং। তার মানে হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার। আশা করি এই রুলসটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী রুলসটা দেখে নিই। তো এখন যে রুলসটি সম্পর্কে আলোচনা করা হবে, এই রুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এইবারের পরীক্ষার জন্য কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। তো দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডহেয়ার টু, অবজেকশন টু, প্রিফার। তো এগুলোর পর কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। কি বললাম দেখুন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডহেয়ার টু, অবজেকশন টু, প্রিফার। এই যে আমি বললাম, এই ক্লুগুলো যদি থাকে এরপরে
ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করবেন। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, দেখুন। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইন নলেজ, ব্র্যাকেটে দিলাম মনে করুন গেইন নলেজ। তা দেখুন এখানে কি রয়েছে যে উইথ এ ভিউ টু, আমাদের কোনো কি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে অ্যাডহেয়ার টু, অবজেকশন টু, কমিটেড টু, প্রিফার, এগুলো থাকলে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তো এখানে কিন্তু রয়েছে যে উইথ এ ভিউ টু, তার মানে এরপরে আমাদের কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে গেইন রয়েছে, আমাদের ব্যবহার করতে হবে কি গেইনিং। তার মানে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইনিং নলেজ, গেইনিং নলেজ। তো বন্ধুরা, আশা করি এই রুলসটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী রুলসটা আমরা দেখি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে হ্যাড বেটার, উড বেটার, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, এগুলো যদি থাকে, মানে বাক্যের মধ্যে যদি আপনারা এই হ্যাড বেটার অথবা উড রেদার এগুলো দেখতে পারেন, তার এরপরে যদি ভার্ব থাকে, ভার্বের সঙ্গে ভার্বটার প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব ওয়ান ভার্ব যেটি, অর্থাৎ ভার্বের মূল যে ভার্ব রয়েছে সেই মূল ভার্বটি ব্যবহার হবে, অর্থাৎ ভি ওয়ান ব্যবহার হবে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি হ্যাড বেটার, উড বেটার। তো হ্যাড বেটার এবং উড বেটার এটি অধিকতর গুরুত্ব অথবা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো যদি হ্যাড বেটার এবং উড বেটার থাকে, তো এরপরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভি ওয়ান ব্যবহার হবে। মনে করুন ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও। তো এখানে কী ব্যবহার হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি। উত্তরটা কী হবে, ইউ হ্যাড বেটার গো নাও, যা আছে তাই, কারণ হ্যাড বেটারের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আর গো হচ্ছে মূল ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটি হবে ইউ হ্যাড বেটার গো নাও, যে তোমার বরং এখন যাওয়া ভালো বা যাওয়া উচিত। তো বন্ধুরা, আমি এর পরবর্তীতে আপনাদের সঙ্গে যে রুলস সম্পর্কে আলোচনা করব, এই রুলসটি আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, যে রুলস থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে। তো রুলসটি হচ্ছে লেস্ট, লেস্ট যুক্ত যে বাক্য, তো লেস্ট যুক্ত বাক্য যদি থাকে, তো প্রথম অংশটুকু পাস্ট যদি ইনডিফিনিট টেন্সে থাকে এবং এরপরে লেস্ট থাকে, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর অবশ্যই শুড ব্যবহার হবে এবং প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার হবে। তার মানে কি, লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড বসবে প্লাস ভার্বের বেস ফর্ম। একটা আমরা উদাহরণ দেখি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। মনে করুন হি র্যান ফাস্ট, হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। তো এখানে ড্যাশে কি বসবে, দেখুন এখানে মাঝে রয়েছে লেস্ট, এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে হি র্যান ফাস্ট, তারপর লেস্ট ব্যবহার হয়েছে, এরপর কিন্তু সাবজেক্ট হি রয়েছে যে লেস্ট হি, তার মানে এরপরে শুড ব্যবহার হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, শুড ব্যবহার করব। এরপরে মিস যে রয়েছে MISS মিস, এই মিসই থাকবে, কারণ মিসটা হচ্ছে প্রেজেন্ট ফর্মেই রয়েছে, সুতরাং এই মিসে থাকবে যে শুড মিস দ্য ট্রেন। তো বন্ধুরা, আশা করি এই রুলসগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবারে পরীক্ষার জন্য। তো অবশ্যই এই রুলসগুলো আপনারা দেখবেন। এর আরেকটি রুলস বা আরেকটি নিয়ম সম্পর্কে আপনাদেরকে একটু জানায় দেই, সেটি হচ্ছে যে বাক্যের মধ্যে যদি সি ভার্ব থাকে, তারপর ওয়াচ, ফাউন্ড, ক্যাচ, ফিল, নোটিস, হেয়ার, এই যে আমি যে ভার্বগুলোর কথা বললাম, ওয়াচ, ফাউন্ড, ক্যাচ, ফিল, সি, এই ভার্বগুলো থাকলে এর মানে এই ভার্বগুলো যদি আপনারা মানে বাক্যের মধ্যে দেখতে পারেন, তো এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সে ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। এটি আপনারা কিন্তু একটু মনে রাখবেন। এই সি ভার্ব, ওয়াচ ভার্ব, ফাউন্ড ভার্ব, ক্যাচ এবং হচ্ছে ফিল, এই কয়েকটা মনে রাখবেন। পরীক্ষাতে কিন্তু সি ভার্বটা দ্বারা আসে, অর্থাৎ সি এর পাস্ট করে দেয়, স আসে, তারপর ওয়াচ দ্বারাও কিন্তু আসে, ফাউন্ড দ্বারা আসে, ক্যাচ দ্বারাও কিন্তু চলে আসে। এখানে সি
ওয়াচ ফাউন্ড ক্যাচ ফিল, এই কয়েকটা শুধু আপনারা মনে রাখবেন। সি ওয়াচ ফাউন্ড ক্যাচ ফিল। তো এই কয়েকটা দিয়ে যদি চলে আসে আপনারা কিন্তু এর পরের যে ভার্বটা ব্যবহার হবে তার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করবেন। এরপরে আরও একটি মানে দিয়ে আসে, সেটি হচ্ছে আপনার ইনসিস্ট যে ভার্বটা রয়েছে। ইনসিস্ট মানে হচ্ছে আপনার বাধ্য করা বা জোর করা, যেটা ইনসিস্ট। এরপরও কিন্তু যদি কোনো মানে ভার্ব আসে আরেকটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইএনজি যুক্ত করতে হবে ইনসিস্ট ভার্বের পরেও। তো সি ওয়াজ ফাউন্ড ক্যাচ ফিল ইনসিস্ট এগুলোর পর যদি ভার্ব আসে তাহলে অবশ্যই এরপরে আইএনজি যুক্ত হবে। তো আমি এখন আপনাদের সঙ্গে সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সর্বপ্রথম অষ্টম শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন দেখি। দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি হি ইনসিস্টেড মি অন মাই গো উইথ হিম। তো এখানে ব্র্যাকেটে কিন্তু গো রয়েছে। তো আমি আপনাদেরকে বললাম একটু আগে যে যে ভার্বগুলো সি, হেয়ার, ফিল, তারপর হচ্ছে আপনার ওয়াচ, ইনসিস্ট, এগুলো থাকলে এর পরের যে ভার্ব যদি আসে তার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করবে। তো দেখুন এই যে ইনসিস্ট কিন্তু এখানে রয়েছে, হি ইনসিস্টেড মি অন মাই গো, তার মানে দেখুন গো আরেকটা ভার্ব আসছে, তো এই গোটা হয়ে যাবে গোয়িং। তো এখানে কি ইউজ হবে যে হি ইনসিস্টেড মি অন মাই গোয়িং উইথ হিম, সে আমাকে তার সাথে যেতে বাধ্য করলো। তো বন্ধুরা আমি এরপরে আপনাদেরকে আরেকটি মানে সালের প্রশ্ন দেখাবো, সেটি হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধনে যেটি এসেছিল। তো দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দ্য ব্রেভ ব্র্যাকেটে রয়েছে বি ফ্রি ফ্রম কাওয়ার্ডাইজ, তার মানে সাহসীরা কাপুরুষতা থেকে মুক্ত, ভয় থেকে বা কাপুরুষতা থেকে মুক্ত। কারা? সাহসীরা, দ্য ব্রেভ। এখানে দ্য ব্রেভ ব্যবহার হয়েছে, এই ব্রেভ ব্যবহার দ্বারা কিন্তু সাহসীরা অর্থাৎ হচ্ছে বহুবচন, এখানে ব্যবহার হয়েছে কি বহুবচন। সাহসীরা একজন সাহসীকে বোঝায় নাই, সকল সাহসীদেরকে বোঝানো হয়েছে। এই জন্য এরপরে যে বিজেপি ভাবটা আসবে এখানে আপনাদের আর ইউজ করতে হবে, মানে ইজ হবে না, যে দ্য ব্রেভ আর ফ্রি ফ্রম কাওয়ার্ডাইজ, এই নিয়মগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো চলুন আমরা আরেকটি উদাহরণ দেখি। আই নট সিং অ্যাট দিস মোমেন্ট, আই নট সিং অ্যাট দিস মোমেন্ট। একটু ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু এর আগে এই রুলসটা নিয়ে আলোচনা করেছি যে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো থাকলে কিন্তু সেই মানে সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, এগুলো থাকলে। তো এখানে কিন্তু অ্যাট দিস মোমেন্ট রয়েছে, সুতরাং এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে এটা কি হবে? এখানে হবে হচ্ছে আই অ্যাম নট সিঙ্গিং, আই অ্যাম নট সিঙ্গিং অ্যাট দিস মোমেন্ট, আই অ্যাম নট সিঙ্গিং অ্যাট দিস মোমেন্ট, তার মানে আমি এই মুহূর্তে গান করছি না। চলুন আমরা আরেকটি মানে প্রশ্ন দেখি, যেটি 17তম শিক্ষক নিবন্ধনে এসেছিল আপনাদের লিখিত পরীক্ষায়। দেখুন এখানে এই যে আমি একটু আগে আলোচনা করলাম যে ভার্বগুলো নিয়ে, যে সি ভার্ব, ইনসিস্ট ভার্ব, ফিল, এগুলো থাকলে ওয়াচ, ফাউন্ড, এই ভার্বগুলো থাকলে এর পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখুন আমি স্ক্রিনে আপনাদেরকে একটি বাক্য দিয়েছি যে আই স এ ড্যান্স গার্ল, ব্র্যাকেটে রয়েছে ড্যান্স, এটি 17তম শিক্ষক নিবন্ধনে আপনাদের লিখিত পরীক্ষায় এসেছিল যে আই স এ ড্যান্স গার্ল। যেহেতু এখানে সি, এই যে সি ভার্বের পাস্ট হচ্ছে স, তাহলে সি যেহেতু এখানে ব্যবহার হয়েছে ভার্ব সি, এই সি বা স ব্যবহার হওয়ার কারণে এর পরবর্তীতে যে ভার্বটা রয়েছে ড্যান্স, ড্যান্সের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তার মানে আই স এ ড্যান্সিং গার্ল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমি যেই বাক্যটি আপনাদেরকে দেখাবো, যে প্রশ্নটি, এটিও কিন্তু 17তম শিক্ষক নিবন্ধনে আপনাদের এসেছিল। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ ইভার, ব্র্যাকেটে রয়েছে গো টু লন্ডন, হ্যাভ ইউ ইভার গো টু লন্ডন, তার মানে কি যে এখানে রয়েছে দেখুন গো, এই যে ইভার,
তার মানে আমি এর আগে যে আপনাদের উদাহরণগুলো দিলাম, যে রুলসগুলো দেখালাম, সেখানে কিন্তু এটিও কিন্তু আলোচনা করা হয়েছে যে ইভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইভার থাকলে সেটি কি কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হবে ইভার যদি থাকে। তো এখানে যেহেতু ইভার রয়েছে, তো ইভার থাকার কারণে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইভার, নেভার এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে হ্যাভ রয়েছে, ইউ রয়েছে, ইভার রয়েছে, তো এখানে ভার্ব গো দেওয়া রয়েছে। তো ভার্ব কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ কিন্তু রয়েছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে। তো এখানে গো প্রেজেন্ট ফর্মটা রয়েছে, আমরা এখানে শুধু ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা করে দেবো। তো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কী হবে? গন, গো, ওয়েন, গন, 3 নম্বর ফর্মটা যেটি, অর্থাৎ এখানে আমাদের গন ইউজ করতে হবে, যে হ্যাভ ইউ ইভার গন টু লন্ডন? আপনি কি কখনো লন্ডন গিয়েছেন? তো আশা করি আপনারা কিন্তু এটি সম্পর্কে বুঝতে পেরেছেন। তো নেক্সট যেই বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু 17তম শিক্ষক নিবন্ধনে এসেছে। দেখুন এখানে লেখা রয়েছে, দে রিসেন্টলি মুভ টু এ নিউ হাউস। দে রিসেন্টলি, এই যে আমি বললাম আপনাদেরকে প্রথমে কিন্তু আলোচনা করেছি, মানে এখন যে বাক্যটা দেখালাম এর আগেই, ওই মানে বাক্যের সঙ্গে এর কিন্তু রিলেটেড, কারণ ইভার, রিসেন্টলি এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি আপনাদের এই রুলসগুলো। তো রিসেন্টলি থাকার কারণে এই বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে কী হবে? এখানে দেখুন দে রয়েছে, রিসেন্টলি রয়েছে, ব্র্যাকেটে রয়েছে মুভ টু এ নিউ হাউস। তাহলে আমাদের রিসেন্টলি থাকার কারণে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে কী হবে? দে have recently moved. They have recently moved. MOVED. মুভের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মুভড। মুভ, মুভড, মুভড পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল একই হবে মুভের। তো এখানে আমরা কী ব্যবহার করবো? MOVED, মুভড। তার মানে দে হ্যাভ রিসেন্টলি মুভড টু এ নিউ হাউস। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই যে প্রেজেন্ট যে পারফেক্ট টেন্সটা রয়েছে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। আপনারা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ক্লুগুলো রয়েছে, রিসেন্টলি, ইভার, নেভার, এই যে এগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখবেন ভালোভাবে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি থেকে অনেকটা উপকারে আসবে। আপনার এই ভিডিওটি যারা দেখলেন তাদের আমি আশা করি আপনাদের লিখিত পরীক্ষায় অনেকটাই আমার এই ভিডিওর যে রুলসগুলো আমি বললাম, যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিলাম, তো এগুলো অনেকটা আপনাদের কাজে লাগবে। যদি আমার এই ভিডিওটা থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে আশা করি একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, শুধু এনটিআরসি এর জন্য নয়, আপনাদের প্রাইমারি, বিসিএস সহ অন্যান্য জবেরও অনেক শর্টকাট টেকনিক, সাধারণ জ্ঞানের, গণিতের, ইংরেজির, যেগুলো আপনাদের কিন্তু কিছুটা হলেও উপকারে আসবে। এই জন্য আমি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।